নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বলাইচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শীতল মাস্টার। কাছা ছিল না, হাতে বেত। হন্তদন্ত হয়ে গ্রামের পোস্টমাস্টার শীতল মারুজ্জে হলধর উড়ের পেছনে ছুটছিলেন। আশ্চর্য হলাম, এই ভালো মানুষ লোকটির হঠাৎ এত রাগবার হেতু কি? কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি মাস্টারমশাই? হঠাৎ ও জগন্নাথের ওপর রাগলেন কেন? শীতল মারুজ্জে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, কে ও রনেন? তিতি বিরক্ত করেছে দাদা। আর বলো কেন? বলে 4 পয়সার টিকিট কিনেছি, ফাউ দাও। কত করে বোঝালুম, এইসব জিনিসের ফাউ হয় না হলধর চন্দর। তা বেটা বলে কি জানো, ময়রার দোকানে, মুদিখানায়, মায়ের শাকসবজিওয়ালাদের কাছে পর্যন্ত ফাউ আছে, আর তোমার নেই। উড়িয়া মনুষ্য পেয়ে আমাকে ঠকাচ্ছ। আমি হেসে বললাম, বড় বিপদেই পড়েছিলেন বলুন। পোস্টমাস্টার পলায়নপর হলধরের দিকে চেয়ে বললেন, ওই যা গেল, হলা পালালো। আজও 1 পয়সা দেখছি দণ্ড গেল। আমাকে পকেটে হাত দিতে দেখে বললেন, আরে রাম রাম, হলা করলে চুরি, আর তুমি দেবে দণ্ড কেন? বললাম, ও আমার জন্যই কিনতে গিয়েছিল যে। বললেন, তাই নাকি? তবে দাও দাদা, নেহাত পয়সাটার ভাগ্য ভালো দেখছি। তারপর শোনো, ফাউ যখন পেলে না তখন বলে আমার দস্তুরি। বোঝালুম এইসব জিনিসের কি দস্তুরি হয় রে? এই যে কোম্পানির ঘর, এরা নিতে জানে, দিতে জানে না। কে শোনে? 3টে পয়সা ফেলে দিয়ে ছুট। আর কাজেই ভায়া পেছনে না দৌড়ে আর কি করি? হেসে বললাম, উড়িষ্যাভাষী যে, ওর চেয়ে ভালো কিছু ওর কাছে আশাই করা যায় না। কথায় কথায় পোস্ট অফিসের পথ ধরেছিলাম। শীতল মাস্টার বললেন, না হে না, গাঁয়ের ইতর ভদ্র বাজবার দরকার হবে না, সব সমান। মাস কতক আগে গৌর, ওই যে সুদখোর গৌর হে, এসে ধরলে কিছু টাকা কোম্পানির ঘরে জমা রাখবে। তা জানতে চাইলে সুদ কত? বললুম, ওই সেভিং ব্যাংকের হার। শুনে লাফিয়ে উঠল। 500 টাকার খাতা খুললে মাস কাবারে এসে পেড়াপেড়ি, সুদ দাও। বললুম, এখানে মাসিক হিসেব নয় গৌর, হিসেব হয় বৎসরে। বললে, এতদিন কোম্পানির ঘরে ফেলে রেখে লাভ? ঘরে থাকলে যে সুদের সুদ আসতো। বললুম, সেইটিই তো ভালো। তবে টাকা মারা যাওয়ার ভয় এখানে মোটেই নেই কি না, কাজেই কম সুদে লোকে রাখে। সে চোখ কপালে তুলে বললে, কম সুদ মানে? তুমিই তো বললে 3 টাকা। বললুম, বলেছি, এখনও বলছি, সুদের হার 3 টাকা। সে বললে, কম হলো না? ঘরে এমনি বন্ধকি খাটালে অন্তত 12 মাসে 12টা টাকা পাওয়া যায়। বললাম, সে বুঝি মাসিক হিসেব বুঝেছিল? তাই ভুল বুঝে সে কি তম্বি? রিপোর্ট করলে আমার নামে। সুদের দায়ী আমাকেই করে। কি আর করি, এখন তার গুণাগার গুনছি। আপনি? হ্যাঁ ভাই, আমি। আর নইলে চাকরি যে যায়। ইন্সপেক্টর এসে উল্টে তম্বি, তোমার গাফিলতিতেই ও টাকা তুলে নিয়েছে। জানো কোম্পানির কতটা লোকসান তুমি করেছ? সত্যনারায়ণের সিন্নি মেনে সে যাত্রা কোনো প্রকারে রক্ষা পেয়েছি। তার জন্যে দুবেলা খোঁটা খাচ্ছি ভায়া। বলে, মেনে ঠাকুরকে দেবে না, তুমি কেমন লোক। লোক যে কেমন তা বোঝাতে চাই, কিন্তু কে বোঝে। মাস গেলে গৌর এসে হাত পেতে দাঁড়ায়। কড়ার মতো তাকে দিই, নইলে আবার কি গণ্ডগোল লাগাবে। এই যে জ্যান্ত সত্যনারায়ণ। বেচারির কথায় মনটা কেমন দমে গেল। ভালো মানুষ পেয়ে লোকে এমন করেও ঠকায়। গৌরের সঙ্গে একটা বোঝাপড়া চলছে। সে বলে, আর নয় নাই আনতে গেলুম, কিন্তু হাতে পাওয়া যে টাকা তা ফিরিয়ে দিতে পারবো না বাবু। ও আমার বুকের রক্ত। বুকের রক্ত যে তা জানি, কিন্তু আর একজনের কতখানি রক্ত শোষণ করে সে যে ওই টাকাগুলি নিজের করে নিয়েছে ভেবে বেশ জোর গলায় অন্যায়ের প্রতিকার চাই।
বলি, নালিশ যদি হয়, ইন্সপেক্টর যে তোমার কত বড় আত্মীয় তা লুকোনো যখন থাকবে না, তখন তার ফলটা কি হবে ভেবে দেখেছ? চাকরি হারিয়ে শালা শালাজ কাচ্চা বাচ্চা সমেত গলায় এসে পড়বে। তারপর দৃশ্যটা হয়তো কল্পনায় ফুটে ওঠে। গৌর বলে, আচ্ছা বাবু, ভেবে দেখি। 3 দিনের দিন শীতল মারুত যে আমার কাছে ছুটে এলেন। দেখলাম উৎকণ্ঠায় বেচারির মুখখানি একেবারে শাক হয়ে গিয়েছে। বললেন, ভায়া, এবার আমি গেলুম। ঠাকুর যে এতখানি চাক্ষুষ তা যদি জানতুম তো পেট মেরে পুজোর ব্যবস্থা করতুম। ব্যাপারটা কতকটা বুঝলাম। বললাম, ইন্সপেক্টর মানিকলাল এসেছে বুঝি? তিনি বিস্মিত নয়নে চেয়ে রইলেন। পরে বললেন, কি করে জানলে ভায়া? সে তোমায় ডাকছে, আমায় শাসিয়েছে চাকরি খাবে, কোনো বাপেও রক্ষে করতে পারবে না। হেসে সঙ্গে চললাম। ব্রাহ্মণ পৈতাশুদ্ধ হাতে আমার হাত জড়িয়ে ধরে বললেন, এ যাত্রা রক্ষা করো ভাই রনেন, এ বাজারে চাকরি গেলে। বেচারির কণ্ঠ রোধ হয়ে গেল। পোস্ট অফিসের ঘরে ঢুকে বেশ একটু গাম্ভীর্য রক্ষা করলাম। ইন্সপেক্টর আর চোখে চেয়ে বলল, তোমারই নাম রনেন চ্যাটার্জি? এত দৌড় তোমার? একটু কর্কশ্বরেই বললাম, দৌড়ের এখনও কিছুই দেখোনি। দরকার হয় পোস্ট অফিসের বাংলা, বিহার, উড়িষ্যার ওপরওয়ালাদের খবরটা জানাবো। সে বলল, বটে, তার আগে তোমার এই লোকটিকে রক্ষা করতে পারবে? আমি হাসলাম। বললাম, সে তখন দেখা যাবে, তোমার যতটা ক্ষমতা করো তো। শীতল আমাদের কথা কাটাকাটির কিছুই বুঝলেন না। মূঢ়ের মতো একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে চেয়ে রইলেন। মানিক কয়েক পা এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, এই তুমি এইসব গুন্ডার সঙ্গে মেশো, আমি তোমায় সাসপেন্ড করলুম, ফেলো চাবি। আমি তদপেক্ষা গর্জন করে বললাম, সাবধান মানিকলাল, এই কাজটা তোমার বেআইনি তা জানো? আড়ালে ডেকে 2-4টি কথায় আমার যথার্থ পরিচয় দিতেই লোকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমি বললাম, এখন তোমায় আমি প্রসিকিউট করাতে পারি তা জানো? কিছুকাল পূর্বের মানিকলাল আর সে নয়। উফ, লোকটা কি পাকা ধড়িবাজ। বলল, হ্যাঁ আপনি সব পারেন জেলার। আমি ধমক দিয়ে বললাম, 5 কান করবার জন্য আমি তোমায় কথাটা জানাইনি, জানিয়েছি অন্যায়ের প্রতিকারের জন্য। তার কি? কাঁচুমাচু মুখে মানিকলাল বলল, আমি নিজে গিয়ে সে বন্দোবস্ত করছি। বাধা দিলাম। 2জন পাষণ্ডকে এভাবে একলা ছেড়ে দেবার ইচ্ছা হলো না। বললাম, তাকেই ডাকাচ্ছি। শীতলদা, একবার গৌরকে ডাকাও তো ভাই। সে চলে গেলে মানিক কাছে এসে খাটো গলায় বললে, আপনি যখন জেলার মাথা হাকিম তখন সবই তো বোঝেন, কাচ্চা বাচ্চা নিয়ে হুজুর পথে না দাঁড়াই। জবাব দিলাম না। গৌরের আগমন পথের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইলাম। বর্ষার জমাট বাঁধা মেঘ প্রবল বাতাসের আঘাতে সারা আকাশ ছুটোছুটি লাগিয়ে দিয়েছিল। অফিসের পেছন দিকটায় কেয়াবনের মাতাল গন্ধ মধু ছিটিয়ে ঘরখানি মাতোয়ারা করে রেখেছিল। দূরের নারকেল গাছটার ঝাঁকড়া মাথা নিয়ে বাতাসের তখন সে কি মাতামাতি। কার্যোপলক্ষে 2 বছর দেশে আসতে পারিনি। সেদিন সবার শেষে শীতল মারুজ্যের সঙ্গে দেখা করতে এলাম। আমাকে পেয়ে বেচারির সে কি আনন্দ। বললাম, সত্যনারায়ণের সিন্নি বৌদি কেমন দিলেন দাদা? দাদা মুখ কাঁচুমাচু করে বললেন, আর বলো কেন, ও মাগি জাতটাকে এই যদি একটু বিশ্বাস আছে, নিত্যি নিজের দোষে ভুগবে আর মেয়েটাকেও ভোগাবে, তার খরচ জোগাবো আমি আর সেই ঠাকুর। দাদার কথার বাঁধ তখন খুলেছে। নিজের বুকের এতদিনকার সঞ্চিত দুঃখ তিনি তখন উজাড় করে ঢালতে লাগলেন। বললেন, মাগিটার হয়েছে যেমন মরবেও না, ভোগাবে। যেমন রোগে ভুগছে তেমনি খিটখিটেও হয়েছে। সাঁঝ নেই সকাল নেই, কেবল বক বক আর বক বক। যেটি বারণ করব তাই আগে করবে। তা ভুগবে না? হাজার হোক আমি ওর গুরুজন তো, পাতানো তো নয়। 7 পাক দিয়ে বিয়ে করেছি, নারায়ণ সাক্ষী করে। ভেতর থেকে কি একটা অস্ফুট শব্দ ভেসে এলো, ভালো বুঝলাম না।
শীতল মাস্টার কিন্তু লাফিয়ে উঠলেন, বললেন, শুনলে শুনলে মাগির কথা, আমি নাকি পেট পুড়ে খেতে দিই না, তাই ভুগে মরে, যত ওর অসুখ না খেয়ে। আরে এই যে খেটে মরছি কার জন্যে? তোদের জন্যেই তো। দরমার বেড়ার ওপার থেকে আরও কতকগুলো কি অব্যক্ত শব্দ বের হয়ে এলো। অনিচ্ছার শ্রোতা হয়েছিলাম, তাই কান দিইনি। শীতলের তো আর তা নয়, তিনি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বললেন, আরে মেয়ে জন্মানোর জন্য কেবল আমিই দায়ী? হ্যাঁ রে মাগি, মরবি মরবি, ওই মুখের বাক্যি নিয়েই তুই মরবি। আরে এটুকু জ্ঞান তো হওয়া দরকার, সেই কপালই যদি তোদের হবে তো পাড়াগাঁয়ে পোস্টমাস্টারের হাতে এসে পড়বি কেন? এক প্রকার পালিয়েই এলাম। দুদিন পরে আবার এলাম। কি জানি কেন এই সরল লোকটির কেমন এক আকর্ষণে মোহিত হয়েছিলাম। শীতল মারুত যে ধামি করে তখন বাল্যভোগ মুড়ি বাতাসার সদ্ব্যবহার করছিলেন। আমাকে দেখে ব্যস্ত হয়ে বললেন, এই এসো এসো ভায়া, বসো, চা করতে বলি। বাধা দিলাম, বললাম, এই সবে খেয়ে আসছি, দরকার হবে না। যেন বেঁচে যাওয়ার নিঃশ্বাস ফেলে শীতল তৃপ্তিপূর্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ তা বটে, তোমাদের ওটা যখন নিত্য নৈমিত্তিক ভায়া, না খেয়ে কি আর এসেছ? হ্যাঁ আমার বোঝবারই ভুল, খাবো বললে কিন্তু আমি বিপদে পড়তুম। ঘরে চা তো নেই, চিনিও নেই, দুধ আজ 10 বছর এই বাড়ি মুখো হয়নি। তোমার কাছে পেটের কথা লুকিয়ে লাভ কি? কে ও তরু? আয় আয়, লজ্জা কি? ও যে আমাদের রনেনবাবু। কি এনেছিস? গজা? একটু খাবে ভাই? সম্ভ্রম রক্ষে বলো আর যাই বলো, ওই আমার সম্বল। খাও না ভাই, বাড়ির তৈরি, জাত যাবে না। আর হ্যাঁ, এইটি আমার মেয়ে। না, বিয়ে আর দিতে পারলুম কই, ওকে নিয়েই তোর গর্ভধারিণীর সঙ্গে ঝগড়া। বলে আমি নাকি না খাইয়ে মেয়েটার রং কালি করে দিয়েছি। মেয়েটি নীরবে একপাশে দাঁড়িয়ে ক্রমাগত ঘামছিল। ডাকলাম, খুকি এদিকে এসো, কি এনেছো দেখি একটু খেয়ে। মেয়েটি পেছন দিকে বাটিটি লুকিয়ে বলল, না, আপনি খেতে পারবেন না। স্বরের পেছনে এমন একটু অব্যক্ত কাতরতা ছিল, যা লক্ষ্য করে আমি শুধুই যে তার বাড়ির তৈরি ওই সামান্য তৈলপক্ক গজা নামক বস্তুটি গলাধ্যকরণ করলাম তাই নয়, অজস্র প্রশংসাও করলাম। কিন্তু মধ্যপথেই হঠাৎ থেমে যেতে হলো। দেখলাম মেয়েটির চোখ দুটি ছলছল করছে। আমি বললাম, তুমি কাঁদলে কেন খুকি? মেয়েটি ছুটে পালিয়ে গেল। শীতলের কিন্তু এই ভাব বিবর্তন লক্ষ্য করবার অবকাশ নেই। তিনি তখন আপন মনেই বলে চলেছেন, পারে, ও মেয়েটা অনেক রকমই নাকি শিখেছে, কিন্তু কোথায় বা পাবো? ভালো জিনিস তো কিনে দিতে পারি না, ওই যা দিই তাই দিয়েই কিন্তু ওইসব করে, খাওয়াতে এমনি ভালোবাসে। পরের দিন এসে দেখলাম বাপে মেয়েতে কিসের যেন পরামর্শ চলছে। আমাকে দেখে মেয়ে লজ্জারক্ত মুখে একপাশে সরে দাঁড়ালো। বললাম, বড় অসময়ে এসে পড়েছি তো, এমন যুক্তিটাই মাটি। শীতল হো হো করে হেসে উঠে বললেন, তা বুঝি জানো না, বেটি তোমায় ফুলকপি সিঙাড়া করে খাওয়াতে চায়। উচিত তা, ফুলকপিওয়ালা এসেও নাকি বাইরে করে দাঁড়িয়ে আছে। তবে কথাটা হচ্ছে হোক, তুমি তো এখন আছো, আর একদিনই হবে। এখন মেয়েটা বেছে বেছে এমন দিনে বললে। তরু অস্ফুট স্বরে বলল, পয়সা আমার আছে, তুমি শুধু কিনে টিনে দাও বাবা। শীতল কিন্তু কথাটা বিশ্বাস করতে পারলেন না। অবাক বিস্ময়ে মেয়ের মুখের দিকে চেয়ে রইলেন। পয়সা যে তার কোনোদিনই জোগাড় হবে না এ কথা জানা থাকাতেই আমি তাড়াতাড়ি বলে বসলাম, আমার কাছে তোমার কিছু পাওনা আছে শীতলদা, বছর 3 আগে কি কি নিয়েছিলুম না। দেখলাম এক্ষেত্রে কথাটা খাটল না। বাপ বিশ্বাস হয়তো করত, কিন্তু মেয়ে সঙ্গে থাকায় তা কার্যকরী হয়ে উঠল না। বাইরে ফুলকপিওয়ালা তখন ডাকছিল, বাবু, ও বাবু। শীতলবাবু কি বলে যে তাকে তাড়াতে পারা যায় ঠিক বুঝে উঠবার আগেই আমি ডাকলাম, এই শোন, ভেতরে আয়।
বাধা দিয়ে শীতল মাস্টার বললেন, কিন্তু কিন্তু ট্যাঙ্ক যে খালি, দাম দেবো কোত্থেকে? ধার না, আমি নেব না রনেনবাবু। সুদে তো একদিন না একদিন হবে, কিন্তু কোথা থেকে আসবে? যে আয় ধরুন না। তার আয় ব্যয়ের হিসাব নিকাশের জমা খরচ শুনবার মতো আগ্রহ মোটেই না থাকায় আমি তখন পরম উৎসাহে কপি বেছে তুলতে লাগলাম। মেয়েটি কাছে এসে বলল, এত বাড়ছেন যে? আমি তো মোটে না, আমি নিচ্ছি, আপনি। কে কথা শোনে আমি মানিব্যাগ খুলে ততক্ষণে দাম চুকিয়ে দিয়েছি। মেয়েটি ঈষৎ বিরক্তভাবে বলল, কাজটা কি ভালো করলেন? হো হো শব্দে হেসে উঠলাম। বললাম, আরে দরকার পড়লে আমি যে আমার নিজের জিনিস কিনতে পাবো না, এ কথা যে কোন শাস্ত্রে লেখে তা তো আমি ভেবেই পাই না। শীতলদা ভ্যাবাচাকা খেয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলেন। উৎসাহ ভরে বললেন, হ্যাঁ তা তো বটেই, এতে তোর আপত্তি করবার কি থাকতে পারে তরু? কিনেছে বাড়ি নিয়ে যাবার জন্যে। বাধা দিয়ে মেয়ে বলল, জানি গো জানি, বেশ, এদিক তো আমার হাতে। এমন অন্যায় কিছুতেই বাবার আর কি। মাঠের তালগাছটার ছায়া তখন ক্রমশ লম্বা হয়ে পোস্ট অফিসের দ্বারে এসে পড়ছিল। মাঠের লীলাচঞ্চল পাখিরা সারাদিনের বিদায় অভিভাষণ জানিয়ে নিড়ে ফেরবার উদ্যোগ করছিল। হল কাঁধে কৃষাণ গৃহাভিমুখে ফিরতে ফিরতে সৎসুকে তার দিনের কাজ গর্বিত নয়নে দেখে কতই না তৃপ্তি অনুভব করছিল। আমি হেসে বললাম, বেশ, খুড়োকে যদি বিপদে ফেলাই তোর অভিপ্রায় হয় তরু, তাই করিস। আমি কিন্তু বাড়িতে বলে এসেছি তারা সবেই এলেন বলে। কথাটা মিথ্যে বলিনি। আমার মুখের কথা শুনে বাড়িতে সব এত আগ্রহ দেখিয়েছিলেন যে নির্বিকার সম্মতি না দিয়ে আসতে পারিনি। শীতলবাবু কিন্তু কথাটা শুনে বিশেষ চঞ্চল হয়ে উঠলেন। হাঁকতে হাঁকতে ভেতরের দিকে গিয়ে বললেন, এই শুনছো সবিতা, তোমার দেওরের কাণ্ড। এই বৌমা এদের সব আসতে বলে এসেছে। এ কি বিপদে ফেলা বলো তো। এখন মাকে আমার কোথায় বসাই, কি খাওয়াই? যে দরিদ্রের ঘর। তরু লজ্জারক্ত মুখে বাধা দিতে চেয়ে বলল, আহ বাবা। আমি কিন্তু হাসতে হাসতে বেরিয়ে পড়লাম। কেবল বলে এলাম, আসতে যখন বলেছি তখন দায়িত্ব আমার কতকটা আছে। আমি আমার কাজ সারতে চললুম। তরু, বাকি কাজ তোমার। দূরে মোটরের হর্ন শোনা যাচ্ছিল। আমি দাঁড়ালাম না, ভাইয়ের মান বাঁচাবার জন্য বাজারে বেরিয়ে পড়লাম। আগামী পুজোয় কাকে কি দিতে হবে তারই একটা ছক অনুসারে কাজ বুঝে নিচ্ছি। হঠাৎ দাদা এসে উপস্থিত। চায়ের পেয়ালা নামিয়ে রেখে অভ্যর্থনা করে বসালাম। দাদা ভূমিকা মাত্র না করে বললেন, মেয়েটার বিয়ে একটা না দিলে তো চলছে না রনেন। জানতে চাইলাম কোনো পাত্র হাতের কাছে আছে কি না। উত্তরে যা জানলাম তাতে বিশেষ একটু কষ্টই হলো। কে একজন নাকি বলেছে পাত্র অতি সুপাত্র, তবে বয়স একটু বেশি, সেটা ধর্তব্যের মধ্যেই নয়। 3-4টি উপযুক্ত পুত্রকন্যা বর্তমান, নাতি নাতনিরও হয়তো অভাব নেই। দাদা বললেন, আমার মতো অবস্থায় এর চেয়ে সুপাত্র আর কোথায় পাবো রনেন? এ লোকটিকে কোনো কথা বোঝানো বিড়ম্বনা, কাজেই সে পথ পরিত্যাগ করলাম। বললাম, ও পাত্র ছাড়ুন, তরুর সব ভার আমার ওপর রইল। আমি যা করব তাতেই কিন্তু শিকার পেতে হবে। আশ্বস্ত কণ্ঠে দাদা বললেন, বাঁচালে ভাই, এসব কি আমার কাজ? কেবল জানি কত তোলায় কত মাসুল, 9 টেরে টক্কা ব্যাস। বাপ ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বলি গে সবিতাকে, তোমার দেওর যখন ভার নিয়েছে, ও মেয়ে তো মেয়ে, তার বাবার বিয়ে পর্যন্ত হয়ে যাবে। তিনি চলে গেলে অনুপমা কাছে এসে বলল, দেখো, তোমাদের পায়ে পড়ি, মেয়েটাকে হাত পা বেঁধে জলে ভাসিও না। আহা, কাকিমা কাকিমা করে বাছা কাজটিতে ঘোরে, এমন মায়া হয়। ওই প্রতিমার কিনা বুড়ো বর, তার চাই বুড়ো থাক, বিয়ের কাজ নেই। বিবাহ বাড়িতে উপস্থিত হলাম।
সবার মুখে সুখ্যাতির বন্যায় দম বন্ধ হবার উপক্রম। দাদাকে নিভৃতে ডেকে এনে বললাম, এ কি ব্যাপার তোমার? অপরাধের গুরুত্বে মুখখানি চুন হয়ে গেল। বললেন, কি করেছি ভাই? করেছেন যা করা উচিত ছিল না তাই। যাক, আপনাকে বলা বৃথা। বৌদি এসে বললেন, যেমন দিগ্গজ দাদা, বিশ্বাস হয় না ঠাকুরপো যদি দাদার ভাই হয়ে সম্বন্ধ করে থাকো। আজ রাত্রে মেয়েটার বিয়ে হবে তো? সম্বন্ধ পাকা তো? হাসলাম। বললাম, মেয়ে কি আমার কেউ নয় বৌঠান? তরুর উপর আমার কি মোটেই মায়া নেই? বৌদি বললেন, দেখে শুনে ভরকে গেছি ভাই। সম্বন্ধ তো করলে, একবার চোখের দেখাও। কি একটা জরুরি কাজে তখনই যেতে হলো। কাজেই তার কথা আর সমাপ্তির পথে নামল না। 10 জনে দাদাকে বিব্রত করে তুলেছিল। বেচারি উত্তর দিতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে কেবলই বলছিলেন, বিয়ের খবর আমি কিছুই জানি না মশাই। রনেন করছে কর্মাচ্ছে, সেই সব জানে। পাত্র না, এখনো চোখে দেখিনি। কি দরকার, সাদাসিধে মানুষ, জানবই বা কি আর বুঝবই বা কি। সব জানে রনেন, করেছে যা কিছু সব সেই। জিজ্ঞেস করুন তাকে, সে বলবে। লগ্নের সময় অনুপমা এসে ধমক দিল, বর কই? মেয়েটাকে কি শেষে দুপড়া করবে? মতলব কি তোমাদের? মোহিত আমার একমাত্র পুত্র। হাত ধরে তাকে বরাসনে বসিয়ে দিলাম। দাদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, রনেন, রনেন এ কি ভাই? না না, এ হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বললাম, কেন দাদা? আমার মতো গরিব অভাগার সঙ্গে? না না, এ বললাম, কিন্তু এমন খাঁটি লোক খুব কম পাবো দাদা, আর আমি তাই চাই। ছেলের মুখের দিকে চাইলাম না, কারণ মেয়ে খুব সুন্দরী। অনুপমার মুখের দিকে তাকানো নিষ্প্রয়োজন, কারণ তরুকে সে প্রাণ দিয়ে ভালোবাসে।